মাদক সেবনে বাধা দেয়ায় রংপুরে 4 মার্ডার, ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারের প্রতিশোধ নিতে চট্টগ্রামে সাকিব খুন। ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলার রায় আজ, ন্যায় বিচারের প্রত্যাশা সন্তানহারা মা বাবার। ডিসেম্বরের মধ্যে ঢাকায় আরও অর্ধশত ট্রাফিক সিগন্যাল চলবে অটোমেটিক, সুফল পেতে ফিটনেসবিহীন যানবাহন বন্ধের তাগিদ। আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, চলতি সপ্তাহে আসতে পারে ঘোষণা। অনলাইনে চাকুরির ফাঁদ, চট্টগ্রামে নিঃস্ব বহু মানুষ, ধরাছোঁয়ার বাইরে সংঘবদ্ধ চক্র। হরমুজ প্রণালীতে সার্ভিস চার্জ নিতে ইরানের পার্লামেন্টে পরিকল্পনা, তেহরানের অর্থনৈতিক লাইফলাইনকে বিচ্ছিন্নের হুমকি ওয়াশিংটনের। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। ছিনতাই করা মোবাইল উদ্ধার করে দেওয়ার কারণেই চট্টগ্রামে সেলিম উদ্দিন সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ইমন, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান সহ 8 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে র্যাব। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহার করা বিভিন্ন আলামত। ছিনতাই করা মোবাইল উদ্ধার করে দেয়ায় খুন হতে হয়েছে চট্টগ্রামের চাঁদগাঁও সিএনবি এলাকার তরুণ সেলিম উদ্দিন সাকিবকে। ঘটনায় প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ইমন, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান, সালমান সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কর্মকর্তারা জানান, হত্যার পরপরই বোয়ালখালী হয়ে কক্সবাজার পালিয়ে যায় অভিযুক্তরা। তাদেরকে পালাতে সাহায্য করতে মোটরসাইকেল সহ প্রস্তুত ছিল কয়েকজন। সব মিলিয়ে এ হত্যায় এখন পর্যন্ত 8 জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানায় র্যাব। একটি গ্রুপ হত্যা করেছে, আরেকটি গ্রুপ পালাতে সহায়তা করেছে এবং আরেকটি গ্রুপ আলামত ধ্বংস করতে সহায়তা করেছে। এইভাবে করেই মূলত তারা একে অপরের সহায়তায় একটি সাকসেসফুল ক্রাইম করার চেষ্টা করেছে। মূলত মোবাইল নিয়ে হওয়া সালিশে যারা অংশ নিয়েছিল তাদেরকেই টার্গেট করে ইমন সহ অন্যরা। তাই সাকিবকে হত্যার পরপরই ওয়ান ডান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে অন্যদেরও হত্যার হুমকি দেয় সে। সালিশি বিচারে স্থানীয় জনগণ যারা উপস্থিত ছিল তাদের প্রতি তাদের আক্রোশ ছিল এবং সেখান থেকে তারা উপস্থিত সবারই প্রতির একটা মনোভাব পোষণ করছিল। তবে পরবর্তী কাকে টার্গেট করবে এই বিষয়ে তারা এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। সো আশা করি আমরা যেহেতু সকল আসামিকে ধরতে পেরেছি, ইনশাল্লাহ পরবর্তী আর কোনো টার্গেট হবে না। অভিযানে জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল সহ বিভিন্ন আলামত। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় রিকশা থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয় গার্মেন্টস কর্মী সাকিবকে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। ফেনীর সোনাগাজীতে আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রায় আজ। মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শেষে উচ্চ আদালত রায়ের দিন ধার্য করেন। পরিবারের নিরাপত্তায় বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গেল 28 জুলাই থেকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পেপার বুক ও আপিলের ওপর টানা 17 কার্যদিবস শুনানি হয়। পরিবারের আশা, সন্তান হত্যায় ন্যায় বিচার পাবেন তারা। এই মামলায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। প্রত্যেককে জরিমানা করা হয় 1 লাখ টাকা। আমি নিজ আদালতে বিচার চাইছি, বিচার পাইছি। আমি উচ্চ আদালত আশাবাদী আমি বিচার পাবো। নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকার রাস্তায় ট্রাফিক সিগন্যালের আওতায় আসছে আরও 50টি ইন্টারসেকশন। সরকার বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই চালু হতে যাওয়া এসব সিগন্যাল হবে অত্যাধুনিক প্রযুক্তির এবং পুরোপুরি অটোমেটিক। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব সিগন্যালের পুরোপুরি সুফল পেতে হলে নিয়ন্ত্রণ করতে হবে ফিটনেসবিহীন ও নিয়ম বহির্ভূত যানবাহন। বিস্তারিত সাদ বিন শফিকের রিপোর্টে। সিগন্যাল বাতি দেখে নিয়ম মেনে চলছে গাড়ি,
পথচারীরা পার হচ্ছেন সুশৃঙ্খলভাবে। গেল কয়েক মাস ধরে এমন দৃশ্য ঢাকার বেশ কয়েকটি সড়কে। গেল বছরের মাঝামাঝি থেকে ঢাকার 13টি পয়েন্টে বসানো হয় সেমি অটোমেটেড ট্রাফিক সিগন্যাল। বুয়েটের তত্ত্বাবধানে নির্মিত এসব সিগন্যালের কয়েকটিতে পরীক্ষামূলকভাবে সংযোজন করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। একটা ভয় কাজ করে যে গেলে হয়তো এআইয়ের মামলা হয়ে যেতে পারে। সতর্ক থাকার জন্য বর্তমানে এই সিস্টেমটা দরকার আছে। এটা সরকারের খুব ভালো একটা উদ্যোগ। এখন আর তেমন একটা ভোগান্তি হয় না, সিঙ্গেল বাই সিঙ্গেল যাইতে পারতেছি। এই তালিকায় এবার যুক্ত হচ্ছে 2 সিটি কর্পোরেশনের আরও 50টি ইন্টারসেকশন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এবারের সিগন্যাল বাতিগুলো হবে আরও উন্নত প্রযুক্তির, যার কাজ শেষ হবে আগামী ডিসেম্বরের মধ্যে। এখন যেটা বসাচ্ছে এটা ফুললি অটোমেটেড, এটা অপারেটর আর লাগবে না। এটা ডিমান্ড রেসপন্সিভ এবং একই সাথে যিনি ট্রাফিক পুলিশ আছেন রাস্তায়, তিনি চাইলে তার হাতে ট্যাপ থাকবে, সে পরিবর্তন করে দিতে পারবে। একটা প্রি কনসিভ আইডিয়া থেকে লোকজনকে বের করে নিয়ে এসে একটা ডিসিপ্লিনের পর্যায়ে পৌঁছানো, এটা কিন্তু ওভার দ্য নাইট সম্ভব না। এখন দেখবেন যে আমরা একটা ব্যাপারে সন্তুষ্ট যে সাধারণ লোকজন এটাকে সাধুবাদ জানিয়েছে, এটার বিপক্ষে কেউ না। তবে এআই ক্যামেরাযুক্ত সিগন্যালিং নিয়ে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা মিশ্র। বিশেষজ্ঞরা বলছেন সড়কে ফিটনেসবিহীন ও নিয়ম বহির্ভূত যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারলে মিলবে না কাঙ্ক্ষিত সুফল। যেখানেই আপনার ধরেন যত্রতত্র মানুষের পারাপার, কিংবা মনে করেন ওই যে রিক্সা, মানে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা চলে, এখানে আপনি ওই সিগন্যালিং সিস্টেমটা সেভাবে কার্যকর করতে পারতেছেন না। কৌশলী হয়েই কাজটা করতে হবে, কেন সংখ্যাতাত্ত্বিকভাবেও এই অবৈধ যানবাহন, লক্কর যানবাহনের সংখ্যা অনেক বেশি। এটাকে রাতারাতি সরাতে পারবেন না যেমন সত্য, কিন্তু শুরুটা তো শুরু করতে হবে। তো এটা কিন্তু নীতিগত একটা সিদ্ধান্তের ব্যাপার, এবং এই পলিসিগত সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, আমার ধারণা তখন আমাদের যে সিগন্যালগুলি আছে সেটা আরও ভালো ফাংশনিং করবে। নতুন এসব সিগন্যাল পরিচালনা করতে নিয়োগ দেওয়া হয়েছে নতুন লোকবল, যা ব্যয় বাড়াচ্ছে প্রকল্পের। পুলিশ বলছে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে ট্রাফিক টেকনিক্যাল ইউনিট নামের একটি বিশেষায়িত ইউনিট। আমরা স্থানীয় সক্ষমতাকে ডেভেলপ করতে চাই, যাতে যে কোনো জিনিস নষ্ট হলে আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারি, এবং এটার সঙ্গে আমাদের লোক একদম ফুল টাইম এখন ট্যাগ করা আমরা শিখছি। নতুন 50টির মধ্যে 28টি সিগন্যাল বসছে ঢাকা উত্তর ও 22টি বসছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় 4 দূতাবাসে হামলার হুমকির ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে সিটিটিসি ও ডিবি। বৈঠক করেছে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে। ব্রিফিংয়ে গোয়েন্দা প্রধান জানান, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি পক্ষ, তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমার মতো বস্তু উদ্ধারের খবরে শিরোনাম হয়েছে বেশ কিছুদিন। এবার সামনে এলো চীন, পাকিস্তান সহ 4 দূতাবাসের হামলার হুমকির প্রসঙ্গ। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎই বাড়তি সতর্কতা। তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডিকে। কাজ করছে গোয়েন্দা পুলিশও। ইতোমধ্যে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, ইমেইলে হামলার হুমকির তথ্যকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি, এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এই নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসকের উপর হামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাবি করেন, বিত্তশালী ও প্রভাবশালীদের টার্গেট করে চাঁদাবাজি করছে সংঘবদ্ধ চক্র। তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে, তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, হুন্ডি ব্যবসায় লোকসানের পর চাঁদাবাজিতে নাম লেখায় চক্রটির সদস্যরা। হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ফেসবুক কিংবা টেলিগ্রামে পার্ট টাইম চাকরির ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। আবার কেউ উপবৃত্তির অর্থ দেওয়ার নাম করে ব্যাংকের তথ্য নিয়ে অনলাইনে আত্মসাৎ করছে অর্থ। প্রতিদিনই এসব অনলাইন প্রতারক চক্রের হাতে চট্টগ্রামে নিঃস্ব হচ্ছে বহু মানুষ।
অভিনব পন্থায় সাইবার ক্রাইম করে গেলেও নানা সীমাবদ্ধতায় ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। পার্ট টাইম জবের অফারে 10,000 টাকা বিনিয়োগে অনলাইনে কাজ শুরু করেন চট্টগ্রামের সলিমপুরের স্ক্রাপের দোকানদার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রবিন। কাজ শেষে 50 ভাগ লাভ সহ বিনিয়োগ করা টাকা বুঝে পান তিনি। এভাবে কয়েকটি লেনদেন হওয়ার পর 1 লাখ টাকা বিনিয়োগ করেন রবিন। সেটার লাভও যুক্ত হয় অ্যাকাউন্টে, কিন্তু নানা শর্তে সে অর্থ উত্তোলন করতে পারেননি তিনি। শর্ত দেন সমপরিমাণ টাকা জমা দিলে 1 ঘন্টার মধ্যে পুরো টাকা লাভসহ তুলতে পারবেন। এইভাবে নানা ধাপে 13 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। যখন বুঝতে পারেন প্রতারণার শিকার হচ্ছেন, ততক্ষণে ঋণগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যান এই ব্যবসায়ী। এইসব যারা করতেছে এদেরকে একটু আইনের আওতায় আনাটা খুবই জরুরি, আর না হলে অনেক ছেলে পেলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। একইভাবে অনলাইনে প্রতারিত হন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আবু মহিউদ্দিন সিদ্দিকী। তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 29 লাখ টাকা। ওই অ্যাকাউন্টের থেকে যখন আমি টাকা উইথড্র করার চেষ্টা করলাম 10 লাখ টাকা, তারপর ওরা বললো এখানে ক্রেডিট শিল্ডের একটা ইস্যু আছে, এখানে আপনাকে আরও 5 লাখ টাকা জমা করতে হবে। আমি যাদেরকে টাকা জমা দিয়েছি আমি 13 জন আসামি করেছিলাম, তো ওখানের মধ্যে সিমিলার অ্যাকাউন্ট কয়েকটা ওনার অন্য কেসের মধ্যে উনি পেয়েছেন। কেবল পার্ট টাইম জব নয়, মেয়ের উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে এই শিক্ষিকার 80,000 টাকা আত্মসাৎ করে আরেকটি চক্র। এভাবে অনলাইনে প্রতিদিন প্রতারক চক্রের হাতে নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। যেহেতু ওরা এখন দেদারসে এগুলি করতে পারতেছে, কোনো ওদেরকে ধরা ছোঁয়ার বাইরে ওরা, তো এই জন্য এগুলোর কোনোই এটা চলতেছেই, এখনো চলতেছে। এসব অপরাধের তথ্য পাচ্ছে সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স ইউনিটও। বলছে চক্রটিকে আইনের আওতায় আনার কথা। সাইবার ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়, সিআর মামলা, সেই মামলাগুলোতে আসলে আমাদের একটু ক্ষমতা একটু কম থাকে। আমরা এগুলোকে আইডেন্টিফাই করে আমরা কোর্টে রিপোর্ট সাবমিট করি, কোর্ট থেকে এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। ইউনিটটির তথ্য মতে জুলাই পর্যন্ত গেল 1 বছরে থানা ও আদালত মিলে 142টির বেশি মামলা হয়েছে অনলাইনে অর্থ হাতিয়ে নেয়ার। এর মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয় 73টি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা 11টায় রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসা থেকে বঙ্গভবন পৌঁছলে অশ্বারোহী একটি দল তাকে অভ্যর্থনা জানায়। পরে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কার্যালয়ে যান। আনুষ্ঠানিকতা শেষে বুঝে নেন দাপ্তরিক কার্যক্রম। বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে, স্বাক্ষর করেন নথিপত্রে। গেল 21 আগস্ট রাষ্ট্রপতির শপথ নেন সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে প্রথম অফিস করলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এলজিআরডি মন্ত্রী জানান, যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন, আর বিমানমন্ত্রীর হুঁশিয়ারি, কাজ না করলে বিদায় নিতে হবে। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, 17 বছর গণমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস পর বড় রদবদল এসেছে মন্ত্রিসভায়। রোববার সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যান নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের স্বাগত জানান কর্মকর্তা কর্মচারীরা। নতুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, সাংবিধানিক প্রক্রিয়ায় নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে যথাসময়ে হবে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন। দরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলেও জানান তিনি। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তারা হবে প্রায়োরিটি। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের স্তম্ভ উল্লেখ করে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান তথ্যমন্ত্রী আন্দালিফ রহমান পার্থ। বলেন, গত 17 বছর গণমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল। অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম
বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। আমরা বলবো সব মিলিয়ে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজার ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে সুখবর দেন। জানান আগামী বছর থেকেই লিজের মাধ্যমে বহরে যুক্ত হচ্ছে নতুন বিমান। অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। এই লিজের জন্য ইতিমধ্যেই বিমান এমডি এবং ডিএমডি তারা আপনারা আরএফপি দিয়েছেন, টেন্ডার করেছেন। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই, সো দ্যাট আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। আর সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সুখী সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে প্রথম কর্মদিবসে সবার সহযোগিতা কামনা করেন ধর্ম প্রতিমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ আর ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা আর যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌবাহিনী এবং বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। পরে বিমান বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, এয়ার কমান্ড অপারেশন সেন্টার এবং অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন আর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঘুরে দেখেন তিনি। ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ। তার দাবি, জুলাই জাদুঘরে বিএনপি ছাড়া কারো অবদানের স্মারক রাখা হয়নি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র সংস্কারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার। জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে এই সেমিনারে অংশ নেন জামাতের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ইসলামী অনুশাসন বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। অভিযোগ করেন, আগে সরকারের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বিএনপি। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বিএনপি সরকার। হুঁশিয়ারি দেন, 24-এর গণ অভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। দাবি করেন, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে তুলে আনা হয়েছিল। জামাত আমির বলেন, অপকর্মের দায় মাথায় নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরে আসার নজির নেই ইতিহাসে। অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার সহ বেশ কিছু দাবিতে 4 বিভাগীয় শহরে লং মার্চ করার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। চলমান পরিস্থিতিতে 11 দলীয় ঐক্যের কর্মসূচি নিয়ে রোববার বিকেলে জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ জানান, চট্টগ্রামের প্রথম লং মার্চ হবে 5 সেপ্টেম্বর, এরপর 19 সেপ্টেম্বর রংপুর এবং 1 অক্টোবর লং মার্চ হবে খুলনায়, আর সিলেটে লং মার্চ শেষ হবে ঢাকায় 11 দলের মহাসমাবেশ। এ সময় এনসিপি আহ্বায়ক বলেন, ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে সম্মান ও মর্যাদার ভিত্তিতে। হাদির খুনিদের ফেরানো সহ সব বিষয় নিশ্চিত না হয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর কল্যাণকর হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিচার, ওসমান হাদির যে খুনিদের বিচার, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে বলে 11 দল মনে করছে না। 5 সেপ্টেম্বর আমাদের প্রথম লং মার্চ, চট্টগ্রামের অভিমুখে আমাদের লং মার্চ শুরু হতে যাচ্ছে। আমাদের লং মার্চে কয়েকটি পথসভা হবে।
চলমান গ্যাস সংকটে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি ফিলিং স্টেশন। কমেছে বিক্রি, বাড়ছে লোকসান, কোথাও বন্ধ হয়ে গেছে কর্মীদের বেতন ভাতাও। অন্যদিকে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি পোহাচ্ছেন চালকরা। জ্বালানি সংকটে একসঙ্গে বাড়ছে ব্যবসায়িক ক্ষতি আর মানুষের দুর্ভোগ। রাজধানীর একাধিক স্থান ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী দেলাওয়ার দোলন। কাউন্টারের চেয়ারে জমেছে ধুলোর আস্তরণ। যেখানে প্রতিদিন গাড়ির ভিড় আর কর্মচাঞ্চল্যে মুখর থাকার কথা, সেখানে এখন কেবলই শূন্যতা। 2 মাসের বেশি সময় ধরে এমনই নীরব পড়ে আছে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধের মাহাতাব মোটরস লিমিটেডের সিএনজি ফিলিং স্টেশনটি। 25-26 জন কর্মচারী ছিল, এর মধ্যে 3-4 জন আছে, বাকি সবাই যে যার মতো চাকরি ছেড়ে মোটামুটি অন্য পেশায় চলে গেছে। কেউ অটো চালাচ্ছে, কেউ বাজারে সবজি বিক্রি করতেছে। পাশের আরএস সিএনজি ফিলিং স্টেশনটিও 1 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে আজ। তবে চালু হলেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সংকটে কমেছে বিক্রি, বেড়েছে লোকসান। এতে কর্মীদের বেতন ভাতাও পরিশোধ করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। বেতন ভাতা হবে কোথা থেকে? পাম্প তো বন্ধ। প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে এই প্রতিষ্ঠানের মালিকরা আমাদেরকে দিবে কোথা থেকে? সকলেরই একটা কষ্টজনক বিষয় হয়ে গেছে। আমরা গ্যাস পাচ্ছি না, আমরা কষ্টকর, আমরা চলতে পারতাছি না, খাইতে পারতাছি না ঠিকমতো। শুধু এই 2 ফিলিং স্টেশনই নয়, গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজন মতো গ্যাস। গ্যাসের জন্য রাত্রে সিরিয়াল দিতে হয়, রাত্রে গ্যাস নেওয়া লাগে, আবার দিনের বেলা 2বার গ্যাস নেওয়া লাগে। একবার জায়গা 2বার লইতে হয়, তারপরও সারাদিন চলা যায় না, গ্যাসের একটা প্রেশার নেই। ঢাকায় রয়েছে শতাধিক সিএনজি ফিলিং স্টেশন। চলমান জ্বালানি সংকটে এরই মধ্যে 13 থেকে 15টি স্টেশন বন্ধ হয়ে গেছে বলে দাবি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। যুদ্ধের কারণে জ্বালানি সংকট, এর জন্য বিএনপি সরকার দায়ী নয়। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে, এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। 4টি আর্থিক প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে এবার স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 10 লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা পাবেন পুরো অর্থ। এর বেশি হলে ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। চলতি সপ্তাহেই আসতে পারে এই স্কিমের ঘোষণা। মাসুম মিয়ার রিপোর্ট। বছরের পর বছর অনিয়ম লুটপাটে বিপর্যস্ত 4 আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য অবশেষে স্বস্তির উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। শুরু হতে যাচ্ছে আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ার প্রক্রিয়া। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আবিবা, ফারিস্ট, এফএস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে আমানত ফেরত স্কিম, যা চলতি সপ্তাহে ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অনুমোদন ও তহবিল ছাড়ের পর গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু হবে। এখন আমরা একটা স্কিম তৈরি করব, যেভাবে আমরা 5 ব্যাংকের জন্য করেছিলাম, একই আদলে, মানে অনুরূপ না, এটার জন্য আমরা স্কিম করব এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ প্রাপ্তি পরেই এই স্কিমটা ডিক্লেয়ার করা হবে এবং সেই অনুযায়ী যারা আমানতকারী তাদের অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। এই স্কিমের আওতায় 10 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানত রয়েছে এমন গ্রাহকরা ফেরত পাবেন পুরো অর্থ, আর 20 লাখে প্রথম ধাপে পাবে 90%, 30 লাখের আমানতকারীরা পাবেন 85% অর্থ। টাকার পরিমাণ যত বাড়বে পরিশোধের শতাংশ তত কমতে থাকবে। এটা স্কিমের মধ্যেই পুরো টোটাল টাইমলাইনটা উল্লেখ করা থাকবে, যে কারা পূর্ণাঙ্গ পাবে, কারা আংশিক পাবে, যারা আংশিক পাবে তারা বাকি অংশ কবে পাবে, এবং আংশিক পেলে কত % এখন পাবে, বাকি অংশ, সব কিছু মিলেই একটা পূর্ণাঙ্গ স্কিম ঘোষিত হবে। যারা আমানতকারী আছে তাদের যে অর্থ, এটা ফেরতের ব্যবস্থা করতে হবে, সেটা যেভাবে করা সম্ভবপর সেটাই সেভাবে করে আপনার এগুলোকে অপসারণ করার জন্য যে প্রক্রিয়া, সেটাকে শেষ করে এই আমাদের, অর্থাৎ এই অদক্ষ প্রতিষ্ঠানগুলোকে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অবসায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর সম্পদ বিবেচনায় অর্থ ফেরত পাবেন প্রাতিষ্ঠানিক আমানতকারীরা।
মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়কাল যেন আর না বাড়ে, মিয়ানমারে ফেরাতে হবে রোহিঙ্গা শিশুদেরও, এই আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর আইনমন্ত্রী জানান, মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। একদিকে বৈশ্বিক তহবিল ঘাটতিতে ব্যাহত হচ্ছে মানবিক সহায়তা, অন্যদিকে 8,000 একরের সীমিত পাহাড়ি জমিতে বাড়ছে জনসংখ্যার তীব্র ঘনত্ব। রোহিঙ্গা সংকট ধীরে ধীরে আরও জটিল হচ্ছে। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে ডিক্যাব ও অক্সফামের যৌথ আয়োজন। রোহিঙ্গা সংকটের 10 বছর শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু বাংলাদেশ মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়। রোহিঙ্গাদের ফিরতে হবেই এবং তারা মিয়ানমারের নাগরিক। এ নিয়ে ভুল তথ্য প্রচার ঠেকানো জরুরি। রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু বাংলাদেশ মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, বহুপাক্ষিক উদ্যোগে পাশে আছি। সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ক্যাম্পে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদেরও ফেরাতে হবে মিয়ানমারে, তাদের নিবন্ধন জরুরি। সতর্ক করেন, রোহিঙ্গা আশ্রয়কাল যেন 20 বছর না হয়। বাংলাদেশ ক্যান প্রোভাইড শেল্টার। সীমিত ভূমি, অবকাঠামো, পরিবেশ ও সরকারি সেবার উপর ব্যাপক চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ মানবিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। 20 বছর যেন না থাকে, তারা নিজ দেশে ফেরত পাঠাতে হবে। সেমিনারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চিন্তার ভূমিকার কথা জানায়। আর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, যাচাই বাছাই যথাযথভাবে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে আইনমন্ত্রী বলেন, মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম ঘন্টায় প্রতি কিলোওয়াট 6 টাকা 48 পয়সা করার প্রস্তাবে গণশুনানি হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানিতে অধিকার কর্মীরা দাবি তোলেন, ভোক্তা পর্যায়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং সহনীয় দাম রাখার। আর উদ্যোক্তারা চান সারচার্জ মওকুফ। নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। এর মধ্যে বেসরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের দাম নির্ধারণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে বিতরণ কোম্পানির পক্ষ থেকে নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দাম নিয়ে নিজেদের যুক্তি তুলে ধরে। 7 টাকা 9 পয়সা যদি আমাদের বাল্ক রেট করা হয়, তাতে আমরা ব্রেক ইভেন্টে যে ক্যাটাগরির কনজিউমার আমাদের এমপিপিতে যাবে, সেই ট্যারিফ অনুযায়ী আমাদেরকে সাবসিডি দেওয়ার বিষয়টা যদি নিশ্চিত করা যায়। তবে বিতরণ কোম্পানির প্রস্তাব যাচাই বাছাই করে বিআরসির কারিগরি কমিটি উৎপাদক থেকে কেনার জন্য 6 টাকা 48 পয়সা দাম নির্ধারণ করে। এক পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করবে, দূরবর্তী কোনো স্থানে গিয়ে আমার একজন কনজিউমার তার সাথে সমন্বয় করতে হবে, যার ফলে মিটারিং ইস্যু বা ক্যালকুলেশন ইস্যু কিন্তু দুই পোর্শনে বা হিসাব করতে হবে। তবে অতিরিক্ত মাশুল কমানোর দাবি তুলেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র, এমপিপি ও তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। আমাদের এখানে 15% ভ্যাট আর 2% এআইটি নেওয়া হবে, তাহলে তো ওই 0%টা হয়ে যাচ্ছে 15-17%। তাতে তো আমার কোনো লাভ হচ্ছে না। 56,000 কোটি টাকার যে সাবসিডি, সেই সাবসিডির কিন্তু পার্ট কিন্তু এমপিপি না, কিন্তু এই লসের একটা পার্ট আপনি দিয়ে দিচ্ছেন এমপিপিকে। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক, ভোক্তা অধিকার কর্মী ও অন্যান্য অংশীজনরা সমালোচনা করেন বিদ্যুৎ খাতের দুর্নীতি রোধ করতে না পারার। ইউটিলিটিগুলোর মধ্যে একটা মনোপলি ভাবনাটা এখানে আসলে আছে। আইপিপির পুরা প্রাইসিংটা লুণ্ঠনমূলক। বিআরসি জানায় যৌক্তিক ট্যারিফ নির্ধারণে কাজ করছে। রিনিউয়েবল ওই 3.5 ঘন্টা 4 ঘন্টার কথা আসছে, এটা যদি ব্যাটারি সাপোর্ট যদি না থাকে, ব্যাটারি কস্ট কমে আসছে, কত কমছে, এই অনেকগুলা ট্রিকি ইস্যু এর মধ্যে আছে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের 20% বিক্রির জন্য বলা হয়। মানে তার যে প্রয়োজন তার চেয়ে অনেক। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন, পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন, স্বচ্ছতা আনা ও কারসাজি বন্ধ করা ছিল বিএনপির নির্বাচনী ইশতেহার। তবে সরকারের 6 মাসে নেয়া নানা পদক্ষেপে স্বস্তির সাথে আছে কিছু হতাশাও। এই সময়ে ডিএসসির প্রধান সূচকে কিছুটা উত্থান দেখা গেলেও অন্যান্য সূচক ছিল নিম্নমুখী। কমেছে বাজার মূলধনও।
বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার গড়ার অঙ্গীকার অন্যতম নির্বাচনী ইশতেহার বিএনপির। তাই নতুন সরকারের দায়িত্ব গ্রহণে আশা জাগে বিনিয়োগকারীদের মনে। আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম অব্যবস্থাপনায় দীর্ঘ সময় ভুগেছে স্টক মার্কেট। এ সরকারের 180 দিনের নেয়া পদক্ষেপে স্বস্তির সাথে আছে কিছু হতাশার গল্প। 6 মাসে ডিএসইর প্রধান সূচকে কিছুটা উত্থান দেখা গেলেও অন্যান্য সূচক নিম্নমুখী। এই সময়ে কমেছে বাজার মূলধনও, আবার মিলছে না বিদেশি বিনিয়োগ। ডিএসইর তথ্য বলছে এবছরের 19 ফেব্রুয়ারি বাজার মূলধন ছিল 7,10,37 কোটি টাকা। 6 মাসের ব্যবধানে যা দাঁড়িয়েছে 7,01,407 কোটিতে, অর্থাৎ কমেছে 8,630 কোটি টাকা। তবে 304 পয়েন্ট বেড়েছে প্রধান সূচক ডিএসইএক্স। ভালো যেই কোম্পানিগুলো আছে দেশি এবং বিদেশি, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে লিস্টেড হয় তাহলে তো ভালো, না হলে সরকারের হাত কিন্তু অনেক লম্বা। সরকার চাইলেই কিন্তু এদেরকে শেয়ার মার্কেটে যাওয়ার জন্য বিভিন্ন আপনার পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারে, বিকজ আদারওয়াইজ অল্প কিছু দুর্বল কোম্পানি বা মধ্যম টাইপের কোম্পানি দিয়ে কিন্তু আপনি শেয়ার মার্কেটকে সেই স্ট্যান্ডার্ডে নিতে পারবেন না। সংশ্লিষ্টরা বলছে পুঁজিবাজারে ভালো কোম্পানির ঘাটতি অনেক দিনের, তালিকাভুক্ত হচ্ছে না মানসম্মত নতুন প্রতিষ্ঠান। যদি বিচার ঠিকমতে না হয়, যারা অন্যায় আগে করেছে তারা ভবিষ্যতে করবে এবং নতুন অন্যায়কারী তৈরি হবে যদি আপনার ন্যায় বিচার না হয়। পুঁজিবাজারে সুদিন ফেরাতে সুশাসন নিশ্চিতের তাগিদ সাধারণ বিনিয়োগকারী ও খাত সংশ্লিষ্টদের। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মোংলা বন্দরে, যেখানে তৈরি হতে পারে 50,000-এরও বেশি কর্মসংস্থান। তবে এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরে স্বাক্ষর হয় মোংলায় নতুন চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি। বাগেরহাটের মোংলার নতুন এ প্রকল্পে আশ্বাসও মিলেছে চীনা বিনিয়োগের। রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় গত 2 বছর ধরে মোংলা বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে আমদানি রপ্তানিকারকদের, যেখানে বাড়তি সুবিধা দিচ্ছে মোংলা বন্দরের আধুনিকায়ন। চলছে 3 ও 4 নম্বর সহ 6টি জেটি নির্মাণের কাজ, যা শেষ হলে পণ্য খালাসের সক্ষমতা বাড়বে কয়েক গুণ, বাড়বে বাণিজ্যের প্রসারও। বন্দরের এই পোর্ট জেটি হয়ে গেলে আমাদের যে ইতিপূর্বে যে জেটি আছে এগুলি জেটির সঙ্গে নতুন মাত্রা যোগ হবে এবং এটা যে আধুনিক একটা যে জেটি হ্যান্ডেলিং ক্যাপাসিটি এবং যেটি হবে সেক্ষেত্রে এটা বিশ্বের কাছে একটা ইতিবাচক একটা সাড়া জাগাবে। মোংলা বন্দরের পাশেই চলছে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। তথ্য বলছে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে 2 বিলিয়নেরও বেশি বিনিয়োগ নিয়ে আসছে দেশটি। মোংলা বন্দরকে ঘিরে যার আওতায় রয়েছে এই অঞ্চলও, ফলে উপকূলীয় অঞ্চলে গড়ে উঠবে আধুনিক বাণিজ্যিক অবকাঠামো, আসবে দেশীয় বিনিয়োগ, যার ফলে তৈরি হবে 50,000-এরও বেশি কর্মসংস্থান। অতি দ্রুত সময়ে যদি অর্থনৈতিক জোন হয় তাহলে এই অঞ্চল সহ আমাদের বন্দর দাঁড়ায় যাবে এবং অর্থনৈতিকভাবে গতিশীল হবে। বর্তমানে যে বিদ্যমান ব্যবস্থা আছে পিসফুলি এখানে লোডিং আনলোডিং এর কাজ হয়। আমরা আশা করছি যে চায়নার বিনিয়োগ হলে এখানে বাংলাদেশের অন্যতম গেটওয়ে হবে। জোর দাবি জানায় যত দ্রুত সম্ভব মোংলা বন্দরের কর্মযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড এবং অব্যাহত ড্রেজিং এই প্রকল্প চালু রাখার আহ্বান জানাচ্ছি। মোংলা বন্দর ঘিরে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার, যার বড় অংশের যোগানদাতা চীন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মূলত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার এক সময়ের দেহরক্ষী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে উঠে আসে ইলিয়াস আলীর গুমের তথ্য। সকালে খেলে রাতে খাওয়ার চাল নেই, নেই ভিটেমাটি, অথচ তাদের নামেই সরকারি খাদ্য গুদামে দেয়া হচ্ছে টনকে টন ধান। কৃষকদের ধান দেওয়ার কথা থাকলেও
কুড়িগ্রামে ভূমিহীনদের জাতীয় পরিচয়পত্র হাতিয়ে খাদ্য গুদামে ধান দিচ্ছে একটি চক্র, যাতে যোগসাজশ রয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। যদিও তালিকা নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে খাদ্য ও কৃষি বিভাগ। গোলাম মাওলা সিরাজের রিপোর্ট। দিনমজুর দম্পতি গুলজার হোসেন ও আরজিনা বেগম। দিন এনে দিন খেয়ে চলে সংসার, কিন্তু আরজিনা বেগমের নামেই ৩ টন ধান দেয়া হয়েছে সরকারি খাদ্য গুদামে, যার কিছুই জানেন না তিনি। আমার পাতা দিতে সিরিয়াল আমার নামে সৈসব করতে হল, আমার কি হবে না হবে আমার তো ভয় অস্থির। তার মতো কুড়িগ্রামের নাগেশ্বরীর ছাটবাড়ি এলাকার হাজেরা, সরবালা, আবু বকর সহ ১৬ জনের নাম রয়েছে এই তালিকায়, যাদের সবাই দরিদ্র ও ভূমিহীন। অভিযোগ, ভাতা দেয়ার কথা বলে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র নেয় স্থানীয় দুলাল নামে এক ব্যক্তি। পরে তাদের প্রত্যেককে দেয়া হয় ১৫০০ থেকে ২০০০ টাকাও। দুলালের বাড়ি গেলাম, ওই আমার গাড়ি ভাড়া করে নিয়ে গেল, ওই আমাকে মনে করেন যেটা তারিখ দেয় এই তারিখে যাওয়া হবে, ওই তারিখে গেলাম। 2 পাতা সাদা পাতা সই নিয়েছে, আবার সব ফর্ম টরম মিলিয়ে 9টা সই। আঞ্জাবাতি চালবাতি কি দিয়ে নি খাবো, এলে জন্য তো নাম দিছে। ২০০০ করে হাতে দেওয়া হয়েছে, আর এদের ৯০০ করে খরচ গেছে, মোট ২৯০০ টাকা। বিষয়টি নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে খাদ্য ও কৃষি বিভাগ। কৃষক আবেদন করার পরে এটা কৃষি অফিস থেকে অনুমোদন করা হয়, ওনারা এই বিষয়টা ভালো বলতে পারেন। ধরেন 400 বা 500 লোক ধান দিচ্ছে, বাকি 300 লোক যে দিচ্ছে না, তখন তো আবার পুনরায় লটারি হওয়ার নিয়ম। এই যে 300 লোকের যে তারা ধানটা আবার কোত্থেকে নিচ্ছে, সেটা তো আমাদের সাথে ওনারা কোনো শেয়ার করে না। বা একই চিত্র রাজারহাট সহ কুড়িগ্রামের বাকি উপজেলায়। অভিযোগ, প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে গেলে টালবাহানা করেন গুদাম কর্মকর্তারা। আমি কয়েকবার যাওয়ার পরেও দেখি আমাকে তাও আবার বলে আমার বস্তা শর্ট। তাদের কার্ড বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তা অনেকেই কিনে নিয়েছে। এই ধান গোডাউনে না নিয়ে ফরকাট অটো রাইস মিলে পাঠিয়ে দেওয়া হয়। না কেন না, বক্তব্য দিব না কেন দিব। এ নিয়ে কথা বলতে গেলে তড়িঘড়ি করে সটকে পড়েন রাজারহাট উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা। গোডাউন আছে, শুনেন দাঁড়ান এক মিনিট, এমনিতেই বক্তব্য হবে না। আপনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওনারা তদন্ত করবে, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তখন প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর কুড়িগ্রামে ১২,৯১৪ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের। এরই মধ্যে প্রায় ৯৭% সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গোলাম মাওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। তার কাছে বিভিন্ন বিষয় জানতে চাইব। সিরাজ, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, ধান সংগ্রহে যে অনিয়মের কথা বলছিলেন, এই বিষয়ে প্রশাসন কি বলছে, কেন এমন হচ্ছে? শরীফ, আসলে এটি আমরা কৃষকদের কাছ থেকে যেটি জেনেছি যে এটি আসলে অলিখিত একটি নিয়ম হয়ে গেছে। কারণ এই যে লটারির যে বিষয়টি বলা হয় যে আসলে লটারি করা হয়েছে, লটারিতে যাদের নাম আসবে তারাই এখানকার সুবিধা হবে। কিন্তু কৃষকদের যে অভিযোগটা, আসলে লটারিটা কিভাবে করা হয়, এই যে ধরেন একটা উপজেলায় প্রায়, যদি আমি নাগেশ্বরী উপজেলার কথা বলি, নাগেশ্বরী উপজেলায় প্রায় ১৯,০০০ মানুষ কিন্তু এই ধান দেওয়ার জন্য তারা কয়েক বছর ধরে তারা হিসাবটা দিয়েছে আমাদেরকে, তারা আসলে এই আবেদন করেছিল যে তারা সরকারি খাদ্য গুদামে ধান দিবে না। কিন্তু সেখান থেকে যে কৃষকদেরকে নেওয়া হয়েছে, একেবারে নতুন করে যারা আবেদন করেছে সেই সব কৃষকদের নামে কিন্তু এবার দেখা গেছে। ফলে কৃষকদের অভিযোগ উঠেছে যে লটারিটা যেভাবে করা হয়, এই লটারিটা কিভাবে করা হয়, জনসম্মুখে করা হয় কিনা, প্রকৃত কৃষকরা ওই জায়গায় বঞ্চিত হয় কিনা, এই বিষয়টি কিন্তু এখন সবচেয়ে আলোচনা সব জায়গায় কৃষকের কাছ থেকে। আমরা কথা বলি এটা নিয়ে, তারা যেটা বলছে তদন্ত কমিটি হচ্ছে, এই তদন্ত কমিটি আসলে কাজ করছে এই অভিযোগগুলো নিয়ে। এবং আমরা আরো যে বিষয়টা এখানে জেনেছি যে আসলে কৃষি বিভাগের যে এইখানে কাজটা, সেটা হচ্ছে একজন কৃষক যখন আবেদন করলো অনলাইনে, সেই কৃষকের অনলাইনের আবেদনের ভিত্তিতে একটি তদন্ত হবার কথা, বা সরেজমিনে সেই কৃষকের সঙ্গে কথা বলা, বা সেই কৃষকের একটা জমি কতটুকু আছে কি নেই, এই কাজটি কিন্তু আসলে কৃষি বিভাগে করবার কথা। কিন্তু কৃষি বিভাগ এখানে যেটা বলছে যে
ঠিক অল্প সময়ের মধ্যেই এই আবেদনগুলো হয় এবং ধান সংগ্রহ শুরু হয়, ফলে মাঝখানের যে সময় থেকে হাজার হাজার এই আবেদনে আসলে তাদের সুযোগ থাকে না যে তারা আসলে বাড়ি বাড়ি গিয়ে এই হচ্ছে যে এই তদন্তগুলো করবে বা কৃষকের খোঁজ খবর নেবে, ফলেই কিন্তু এই বেশি সমস্যা বা এই বেশি দুর্নীতির সুযোগটা তৈরি হচ্ছে এই জায়গায়। একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে আমন মৌসুমে যে সার সংকটের কথা আমরা শুনছি, এতে কৃষি বিভাগ বা কৃষি অফিস কি পদক্ষেপ নিচ্ছে কৃষকদের সহায়তার জন্য? শরীফ, গতকালকে একটি ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ভুঙ্গামারিতে, যে সেখানে এক ডিলারের যে গুদাম রয়েছে সেই গুদামের 197 বস্তা সার কিন্তু কৃষকরা নিয়ে গেছে, বলা যায় অনেকটা দুধের মতো। এই অভিযোগ কিন্তু তারা করছে। তো আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি সেই বিষয়টি নিয়ে। কৃষকরা আমাদেরকে যেটা বলেছে যে আসলে তারা বারবার ওই ডিলারের কাছে গিয়েও তারা যখন সার পায়নি, তখন কিন্তু আসলে তারা এটি করতে বাধ্য হয়েছে, কারণ এটি এখন এমন একটি সময়, সেটি হচ্ছে যে জমিতে সার দিতেই হবে। তো আমরা একটা জায়গায় আছি, এটি হচ্ছে চণ্ডীপুর বাজারের পাশে। এখানে বিশাল যদি সবুজ মাঠ, লোকজন কাজ করছে সকাল থেকে। কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি নানা বিষয়। আমি যদি একজন কৃষকের সঙ্গে আগে একটু কথা বলে নিতে চাই, এই যে সার উনি আসলে নিড়ানি দিচ্ছেন জমিতে, এই যে এবারে সারের কি অবস্থা, জমিতে কতটুকু সার দিলেন, দিতে পেরেছেন বা সারের অভাবের কারণে জমিতে সার দিতে পারিনি। এখানে ইউরিয়া দিয়ে দিলেন, সারের কারণে। ডিলারের কাছ থেকে সার পাচ্ছেন, বাইরেও নাকি পাওয়া যাচ্ছে, সেগুলো জানি না ভাই, সারের অভাব। শরীফ, এই যে কৃষক, ঠিক এমন একজন কৃষকের সঙ্গে আমরা যেটা কথা বললাম, যে এক কৃষকের কথা কিন্তু এইটা না, আমরা আসলে সবার সাথে অনেক কৃষকের সঙ্গে কথা বলেই মূলত এই অভিযোগটা পাচ্ছি। এবং একই সাথে আমরা যখন আসলে কৃষি অফিসের কাছ থেকে তথ্য নিয়েছি যে এবারের বরাদ্দ এবং চাহিদা, তো সেই জায়গাটা আসলে চাহিদার তুলনায় বরাদ্দও কিন্তু অনেক কম, ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, যে ডিলাররাও বলছে তারা চাহিদার তুলনায় সার পাচ্ছেন না। তো কৃষকরা তো বলছেনই যে তারা আসলে সার পাচ্ছেন না। আবার আমরা চরাঞ্চলের কিছু জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, সেখানে কিন্তু মুদি দোকানেও সার মিলছে। এটা নিয়েও কিন্তু মানুষের অভিযোগ রয়েছে যে আসলে এই সারগুলো কোথেকে আসে বা ডিলার পয়েন্ট থেকে সেখানে যায় কিনা। সবকিছু মিলে সার নিয়ে কিন্তু একটা চাপা বা একটা নীরব সংকটে ভুগছে কিন্তু কুড়িগ্রামের কৃষকরা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ যুক্ত হয়েছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি খসড়া আইনে সমর্থন দিয়েছে। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজকে বিভিন্ন সেবার জন্য অর্থ দিতে হবে তেহরানকে। এদিকে ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করতে চায় ওয়াশিংটন। তবে নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বেসেন্ট আরও সতর্ক করেছেন, ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশ ও প্রতিষ্ঠানও মার্কিন অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়তে পারে। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে, সামরিক চাপ ব্যর্থ হওয়ার কারণেই যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধের পথে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির কংসনগর গ্রামে। স্থানীয় সময় শনিবার রাত 11:30টার দিকে ব্রুকলিনের রাউন্ডসভিল এলাকার একটি ফ্রাইড চিকেনের দোকানে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীর গুলিতে দোকানের ভেতরে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। একজন পায়ে এবং আরেকজন বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজুর। এই ঘটনায় হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। এবারে খেলার খবর। ব্যাটারদের বাজে পারফরমেন্স ডারউইন টেস্ট জয় ম্লান করে দিয়েছে, এমনটাই মনে করেন আকরাম খান। দলের অভিজ্ঞ আর তরুণ ক্রিকেটারদের মধ্যে কোনো পার্থক্য পান না বাংলাদেশের সাবেক অধিনায়ক। লিটনের শূন্যের হ্যাট্রিকে হতাশ আকরাম খান। অঘটন কোনটা, ডারউইন নাকি ম্যাকাই টেস্ট? দুই ম্যাচে টাইগারদের পারফরমেন্স একেবারে বিপরীত। বিশ্ব ক্রিকেট থেকে যতটা সুনাম কুড়িয়েছিল বাংলাদেশ, তার কতটুকু আর অবশিষ্ট আছে? 23 বছর আগে যা হয়নি, 2026-এ এসে তাই হলো। প্রথমবার মাত্র 2 দিনে টেস্ট হারল টাইগাররা। ফল যাই হোক, অন্তত
লড়াই করার মানসিকতা দেখতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। এইরকমভাবে এটা আমি চিন্তা করিনি। 2 দিনের মধ্যে, ইনফ্যাক্ট 2 দিন শেষও হয়নি, খেলাটা যে শেষ হয়ে যাবে। তো আসলে এই পারফরমেন্সে কিন্তু প্রথম টেস্টে যে আমরা পারফরমেন্স করেছি ওটাকে ম্লান করে দিলাম আর কি। মূলত ব্যাটাররা ডুবিয়েছে বাংলাদেশকে। আকরাম খানের কাঠগড়ায় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা মুশফিকুর রহিম, মুমিনুলদের কাছে আরও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করেছিলেন তিনি। শুধু তাই নয়, অভিজ্ঞ আর কম অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরমেন্সে কোনো পার্থক্য পান না টাইগারদের সাবেক অধিনায়ক। সিনিয়ররা যদি ধারাবাহিকতা বজায় রাখতে না পারে তো জুনিয়রদের তো আপনার স্বাভাবিকভাবে ওই সুযোগটা কম, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স কম। তো এখানে দেখা যাচ্ছে যারা এক্সপিরিয়েন্স কম ওরাও যা করছে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু সেম কাজটা করছে। সবচেয়ে বেশি হতাশ করেছেন লিটন দাস। 2 টেস্টে 3 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। শূন্যের হ্যাট্রিক করেছেন লিটন। ইনজুরি থেকে ফিরেই একাদশের সুযোগ পাওয়াটাকে কাজে লাগাতে পারেননি এলকেডি। সবচেয়ে ভালো টিম ম্যানেজমেন্টই বলতে পারবে, আপনার কন্ডিশনটা কেমন, প্লেয়ারের ও রিকভারি করেছে কি না সেটা। বাট একটা হয় কি যে আপনার ব্যাটসম্যানরা সুযোগ পেলে কিন্তু রান করাটা উচিত। আদারওয়াইজ আপনার হবে কি নেগেটিভ কথাগুলো অনেক আসবেই, যে পরপর 3টা ম্যাচে সে 0 করেছে, ডাক মেরেছে। তো এইসব কথাগুলো কিন্তু আপনার ভালো খেললে কিন্তু আসে না। ব্যাটারদের টেকনিকের পাশাপাশি মানসিকতায়ও সমস্যা খুঁজে পেয়েছেন আকরাম খান। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব শেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।